নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনেও মার্কেটে একটা হেভি ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখা গেছে। এই যে নিফটি ফিফটি আজকে তো বেশিরভাগ সময়টাই এই যে 25,300 এই লেভেলের কাছেই ঘোরাফেরা করেছিল, এবং এই শেষের আধ ঘন্টায় হঠাৎ করে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এই 25,300 লেভেল থেকে 142 পয়েন্ট পড়ে গেছে, এবং আজকে টোটাল এই 317 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে, এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 1.25% পড়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি যে টপ লাগিয়েছিল সেইখান থেকে প্রায় কিন্তু 1200 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে বিএসসি সেন্সেক্স এখানেও আজকে প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি ডাউনফল দেখা গেছে। তো এর পেছনের কারণ কি? দেখুন, অনেকেই বলবেন ইন্ডিয়ার যে ইকোনমি সেটা ডেড রয়েছে, কিন্তু দেখুন এটা সেরকম কোনো কারণ নয়। প্রথমত যদি কথা বলি, আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে কোম্পানিগুলো যেরকম আর্নিং পেশ করছে সেগুলো বেশিরভাগই স্ট্রং আর্নিং, মানে কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলোর কথা বলছি। তারই সঙ্গে সঙ্গে আমাদের যে জিডিপি সেটাও দেখতে পাচ্ছেন ভালো জায়গাতে রয়েছে। তারপরে আমাদের যে ইনফ্লেশন যেটা কম থাকা ভালো, সেটাও একদম লোয়েস্ট লেভেলের কাছাকাছি রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে লাগাতার এই যে ট্রেড ডিল সেটাও হয়ে যাচ্ছে, মানে এই সব দিক থেকে কোনো টেনশন কিন্তু নেই। তারপরেও যদি কথা বলি, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে প্রায়ই বড় বড় পতন দেখা যাচ্ছে, এবং বিশেষ করে আজকের দিনে 25,300 এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করছিল, এবং এটাকে ভাঙার পরেই একটা বড় ক্র্যাশ এই নিফটি ফিফটিতে আসে, এবং তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিও ওয়াইজ এই যে অবস্থা সেটা তো আরো খারাপ। যারা এই রিসেন্ট দিনে মানে 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে ইনভেস্ট করে রেখেছে, অনেকের পোর্টফোলিওতেই হয়তো 20%, 30%, এমনকি 40% পর্যন্ত ক্র্যাশ দেখা যেতে পারে। কারণ মার্কেটের যে অনেক স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ কোম্পানি, সেগুলো অনেকেই 40-50%, 60% ডাউন। এমনকি অনেক লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে যেগুলো টপ থেকে 30% থেকে 40% পড়ে গেছে। কিন্তু যারা এখন লং টার্ম হোল্ড করে রেখেছেন, মানে এই 5 বছরের কথা বলছি বা 10 বছরের কথা বলছি, তারা এখনো প্রফিটে রয়েছেন। যেমনটা দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এই লাগাতার তো পড়ছে, এই টপ লেভেল থেকে যদিও 1000 পয়েন্ট পড়া, তবু এখানে 5 বছরে প্রায় 73%-এর কাছাকাছি রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই নিফটি ফিফটি যে অ্যাভারেজ রিটার্ন এটা থেকে 5 বছরে 100%-এর কাছাকাছি, সেই তুলনায় অনেক খারাপ পারফরমেন্স এই যে নিফটি ফিফটি এটা দেখিয়েছে। আর মার্কেট পড়ে যাওয়ার পেছনে যদি কারণগুলো খুঁজি, যেমনটা এই ইউএস এবং ইরানের মধ্যে এই যে টেনশন সেটা ক্রমাগতই বাড়ছে। যেমনটা দেখতে পাচ্ছেন ইউএস এবং ইরানের মধ্যে এই নিউক্লিয়ার নিয়ে যে কথাবার্তা চলছিল, সেটা দেখতে পাচ্ছেন এন্ড উইদাউট এ ডিল, মানে কোনো রকম ডিল ছাড়াই সেই যে কথাবার্তা সেটা শেষ হয়ে গেছে। আর এর আগে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 19-20 তারিখ করে এই ডোনাল্ড ট্রাম্প কি করেছিলেন, এই ইরানকে 10 দিনের একটা টাইম ফ্রেম দিয়েছিলেন যে এর মধ্যে এই নিউক্লিয়ার নিয়ে ডিল করে নাও, না হলে ইরানের জন্য খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি হবে। আর মোটামুটি বুঝতেই পাচ্ছেন এই যে উইকেন্ড এখানেই কিন্তু এই যে 10 দিনের আলটিমেটাম সেটা শেষ হয়ে যাচ্ছে। অনেকে এই আশঙ্কাও করছে যে আজকাল বা পরশুর ভেতরে এই ইরান বা আমেরিকা এই দু দেশ একে অপরের উপর অ্যাটাক করে বসতে পারে। আর বিশেষ করে যদি কথা বলি, এই যে পতন সেটা বিশেষত আমাদের ইন্ডিয়ান মার্কেটেই দেখা যাচ্ছে। গ্লোবাল মার্কেট এত খারাপ পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে না। যেমনটা দেখতে পাচ্ছেন গতকাল এই যে ডাউ জোন্স এখানে খুব বড় সেরকম পারফরমেন্স ছিল না, যদিও কিছুটা সবুজে বন্ধ হয়েছে। এই নাসডাক এটা যদিও পড়ে গিয়েছিল, এই এনভিডিয়ার পারফরমেন্সের কারণে পড়েছিল। এই এনভিডিয়ার শেয়ার প্রায় 5% পড়েছিল, তার জন্য এই যে নাসডাক এটা পড়েছিল। এছাড়াও যদি আজকে মার্কেটে বিভিন্ন গ্লোবাল ইন্ডাইসেস গুলো দেখি, এখানে সেরকম বড় কোনো পতন নেই। আগে তো সবুজেই চলছিল, যেমনটা ড্যাক্স দেখতে পাচ্ছেন একদম সামান্য লালে। তারপরে ফুটসি এটা অনেকটাই পজিটিভে রয়েছে। তারপরে ক্যাকপট্টি ইউরোস্টক্স এগুলোই 0.5%-এর কাছাকাছি ডাউন। তবে আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন চলছিল এগুলো কিন্তু এত বেশি পড়া ছিল না। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন এটা পজিটিভে বন্ধ হয়েছে। তারপরে সাংহাই মার্কেট মানে চীনের মার্কেট এটা সামান্য পজিটিভে ক্লোজ হয়েছে। তারপরে এই হ্যাংসেং এর মার্কেট এটাও 1% বেড়ে বন্ধ হয়েছে। আর এই কোস্পিন মার্কেট লাগাতার র্যালি দেখাবার পরে আজকেই 1% পড়েছে। মানে গ্লোবাল মার্কেটে সেরকম বড় কোনো নেগেটিভ সংকেত কিন্তু ছিল না, এবং এর বেশিরভাগটাই আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে। মানে এই ইন্ডিয়ান মার্কেটের উপরেই বলতে পারেন সব থেকে বেশি প্রেসার রয়েছে। তবে আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এই আমেরিকান মার্কেটের যে ফিউচার্স গুলো রয়েছে সেইগুলো অনেকটা লাল নিশানি ট্রেড করছিল। যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এর যে ফিউচার্স এটা অনেকটাই লালই ছিল। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক এর যে ফিউচার্স এখানেও দেখতে পাচ্ছেন লাল নিশানি দেখা যাচ্ছে। আর এই বিভিন্ন কমোডিটি গুলোর দিক থেকে কেমন কি সংকেত আসছে, এইখানে গোল্ড দেখতে পাচ্ছেন 1.20% বাড়া, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার এখানে 7%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তো এই কমোডিটি মার্কেটের যে বৃদ্ধি এটাই মার্কেটের উপর সামান্য প্রেসার কিন্তু তৈরি করছে। কারণ এই কমোডিটির দাম যখন বাড়বে, মানে গোল্ড সিলভার এইগুলোর প্রতি বিভিন্ন ইনভেস্টর আকৃষ্ট হবে, এবং এই আমাদের নর্মাল যে শেয়ার মার্কেট সেখান থেকে টাকা বেরিয়ে এই গোল্ড সিলভার এগুলোতে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইরান ইউএস এদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আমাদের ইন্ডিয়ান মার্কেট কিসের উপর সব থেকে বেশি ফোকাস করবে, এই ক্রুড
ক্রুড অয়েল, যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায় সেটাই ভারতীয় মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়া মানে কি, এই যে এখানে বাড়ছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ডলারে বাড়ছে, মানে আমাদেরকে আগের থেকে বেশি দাম দিয়ে এই যে ক্রুড অয়েল সেগুলো আমদানি করতে হচ্ছে। এবং আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই যে WTI ক্রুড প্রায় 2.5% বেড়ে গেছে, এই ব্রেন্ট ক্রুড এটাও এই 2.19% বেড়ে গেছে। হয়তো মার্কেট এই আশঙ্কা করেই চলছে যে এই উইকেন্ডে এই ইরান এবং ইউএস থেকে বড় কোনো আপডেট আসতে পারে। আর এই ক্রুড অয়েল এটা তো বাড়ছে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি দেখেন আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটাও কিন্তু লাগাতার দুর্বল হচ্ছে। আর আমাদের ইন্ডিয়াকে প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে হয়। আর এই ইন্ডিয়ান রুপির দুর্বলতা এবং তার সঙ্গে সঙ্গে এই ক্রুড অয়েলের বৃদ্ধি এটা মার্কেটের উপর প্রেসার তৈরি করছে। আবার অনেকে বলবেন এই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে ওয়ার শুরু হয়েছে তার প্রভাব কি আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়ছে। দেখুন, এর আগেও বলেছি, কোনো দেশের সঙ্গে যদি যুদ্ধ লেগেও থাকে, মানে ভারতের বাইরের কথা বলছি, তার এফেক্ট যদি ক্রুড অয়েলে না পড়ে সেটাই ভারতীয় মার্কেটের উপরেও কোনো রকম ইম্প্যাক্ট কিন্তু ফেলবে না। আর এই আফগানিস্তান বলুন, তার সঙ্গে সঙ্গে পাকিস্তান বলুন, এদের মধ্যে যাই হয়ে যাক না কেন সেটা কিন্তু এই যে ক্রুড অয়েলের দাম সেটা বাড়াতে পারে না, কারণ এদের দেশে এই যে ক্রুড অয়েল সেগুলো কিন্তু সেরকম পরিমাণে নেই। আর এই এদের মধ্যে যুদ্ধ হলে ক্রুড অয়েলের বাড়ার সম্ভাবনাও নেই, মানে এই যুদ্ধের এফেক্ট কোনোভাবে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পড়ছে না। এই ইরান এবং ইউএস এর মধ্যে যে টেনশন বাড়ছে এটা একটা কারণ, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কারণ হচ্ছে এই এআই এর চিন্তা। এই এআই সেক্টরের বিভিন্ন কোম্পানি এই আমেরিকান মার্কেটে ভালো নাম্বার পেশ করে দিচ্ছে। এরপরে যদি কথা বলি, একটা আইপিও আজকে মার্কেটে লিস্ট হয়েছে। কোন কোম্পানির আইপিও? এইখানে দেখতে পাচ্ছেন এই গোডিয়াম আইভিএফ, এই যে আইপিওটা এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। এই 79 ইস্যু প্রাইস ছিল এবং লিস্ট হয়েছে 83 টাকাতে। এই 5% লিস্টিং গেন দিয়েছে এবং লিস্ট হওয়ার পর কেমন কি পারফরমেন্স দেখিয়েছে দেখতে পাচ্ছেন। মার্কেটে প্রেসার ছিল, এই যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি এবং আজকে মাত্র 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এরপরে চলুন দেখে নিই বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখবো। এই নিফটি 50 এটাই 1.25% ডাউন, নেক্সট 50 পড়েছে 1.30%, নিফটি ব্যাংক 1% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.55%, মিড ক্যাপ সিলেক্ট 1.18%, তারপর এখানে নিফটি 100, 200, 500 সব দেখতে পাচ্ছেন 1.20 থেকে 3% কাছাকাছি পড়া, মানে বেশিরভাগ লার্জ ক্যাপ যে ইন্ডেক্স রয়েছে সেগুলো পড়েছে। তার সঙ্গে সঙ্গে এই মিড ক্যাপ দেখতে পাচ্ছেন, মিড ক্যাপ 50 1%-এর উপরে ডাউন, এই মিড ক্যাপ 100 পড়েছে 1.14%। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এখানে স্মল ক্যাপ 100 এটাই 1.10% এবং এই স্মল ক্যাপ 50 এটাই 1.28% পড়েছে। মানে প্রতিটা ইন্ডাইসেস আজকে খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে ওভারঅল মার্কেট ব্রেথও আজকের দিনে খারাপ। এইখানে 3236 খানা স্টক এনএসসিতে ট্রেড হয়েছে, তাদের মধ্যে বেড়েছে মাত্র 1139 খানা এবং এখানে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি, প্রায় 2000-এর কাছাকাছি শেয়ার আজকের দিনে এই লাল নিশানে ক্লোজ হয়েছে। আর যদি সেক্টর স্পেসিফিক কথা বলি, যদি বড় সেক্টরের কথা বলি, শুধুমাত্র আজকে নিফটি আইটি এটাই কিছুটা সবুজে বন্ধ হয়েছে। আর এই নিফটি মিডিয়া এর তো এই নিফটি 50-তে সেরকম বড় কোনো কন্ট্রিবিউশন নেই। তবে যদি পার্সেন্টেজের দিক থেকে বলেন তাহলে এই নিফটি মিডিয়া এটাই আজকে সব থেকে বেশি গেনার, কিন্তু ওয়েটেজের দিক থেকে এই যে নিফটি আইটি এটাই আজকে এই নিফটি 50-কে কিছুটা বাঁচিয়েছে। যদি এইখানেও পতন এসে যেত তাহলে এই নিফটি 50-তে আরো বেশি ডাউনফল দেখা যেত। এই অটো দেখতে পাচ্ছেন প্রায় 2.5% ডাউন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.64% ডাউন, এফএমসিজি পড়ে গেছে 1.69%, মেটাল 1.67% ডাউন হয়েছে, ফার্মা পড়েছে 1.5%, পিএসইউ ব্যাংক 0.60%, প্রাইভেট ব্যাংক পড়ে গেছে 1.32%, রিয়েলটি 2.26%। মানে এইখান থেকে কি বুঝতে পারছেন, এমনটা নয় যে শুধুমাত্র আপনার পোর্টফোলিওতে পতন দেখা যাচ্ছে, প্রতিটা ইনভেস্টরেরই পোর্টফোলিও এরকম লাল নিশানে ট্রেড হচ্ছে। খুবই খারাপ সিচুয়েশন সবার পোর্টফোলিওতেই কিন্তু দেখা যাচ্ছে। যারা আগে থেকে ইনভেস্ট করে রেখে প্রফিট তৈরি করে রেখেছিল তাদের সেই যে প্রফিট সেটা কমছে, এবং যারা এই রিসেন্ট ইনভেস্ট করেছে তাদের যে পোর্টফোলিও সেটা ডাউন হয়ে যাচ্ছে। আর এই মার্কেট পড়ার পেছনে আরো একটা কারণ হচ্ছে এই এআই এর ভয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম যে এআই মডেল সেগুলো বাজারে চলে আসছে। যদি এই এনভিডিয়া কর্পের কথা বলি, এই স্টকটা তো গতকাল পড়ে গিয়েছিল 5.5%, কিন্তু কোম্পানি যে নাম্বার পেশ করেছিল সেটা মার্কেটের অনুমানকে বিট করেছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি খুব ভালো একটা গাইডেন্সও পেশ করেছে। আর যদি দেখেন এইটুকুনি পতন এটা কিছুই নয়, একটু যদি লম্বা চার্ট দেখেন এই 5 বছরে দেখতে পাচ্ছেন এই 1248% বেড়েছে। তো এত বড় বাড়ার পরে এরকম 5% 10% পড়া এগুলো কিন্তু মার্কেটের জন্য কিছুই নয়। তবে গতকালে ইনফোসিসের রেডিয়ার এবং তার সঙ্গে সঙ্গে উইপ্রো রেডিয়ার এগুলো কিছুটা ভালো পারফরমেন্সই দেখিয়েছিল। দেখতে পাচ্ছেন ইনফোসিসের রেডিয়ার 3%-এর উপরে বাড়া ছিল, তারপরে এই উইপ্রো রেডিয়ার 2.27% বাড়া ছিল এবং এইগুলো বাড়া থাকার কারণেই আজকের দিনে নিফটি আইটি কিছুটা সবুজে ক্লোজিং দিতে পেরেছে। তারপরে যদি আবার এআই সংক্রান্ত কথা বলি, এই আমেরিকান মার্কেটে একটা কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্লক আইএনসি, যেমনটা দেখতে পাচ্ছেন গতকাল 4.99% বেড়েছে। কি খবর আসছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে এই 10,000 জন স্টাফ কাজ করছিল। তো এই ফিনটেক
ফিনটেক কোম্পানি তারা কি করেছে, সেই 10,000 স্টাফের মধ্যে এই 4,000 স্টাফকে বাদ দিয়ে দিয়েছে, লেজ অফ মানে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন সাইটিং গেমস ফ্রম এআই, মানে এআই টেকনোলজিকে যে কাজে লাগিয়েছে তাতেই 10,000 স্টাফের কাজ মাত্র 6,000 স্টাফই করে ফেলতে পারছে। মানে এআই অ্যাগ্রেসিভলি বিভিন্ন সেক্টরে কিন্তু এন্ট্রি নিচ্ছে। আর এই ব্লক এটা মূলত দেখতে পাচ্ছেন ফিনটেক কোম্পানি, মানে ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করে থাকে। তো এই জ্যাক ডরসি ইনি কোম্পানির একজন ম্যানেজমেন্ট পদে রয়েছেন। ইনি কি বলছেন দেখতে পাচ্ছেন, তিনি এটাই বলছেন, দ্য কোর থিসিস ইজ সিম্পল, ইন্টেলিজেন্স টুলস হ্যাভ চেঞ্জড হোয়াট ইট মিনস টু বিল্ড অ্যান্ড রান এ কোম্পানি। মানে এই এআই টেকনোলজি এসে কোম্পানিগুলোকে চালানোর যে প্রক্রিয়া সেগুলোকেই পুরোপুরি আলাদা করে দিয়েছে। আর এর ফলে কি হবে, কর্মচারীর যে খরচ সেটা অনেকটা কমবে। এই দেখতে পাচ্ছেন 4,000 যে স্টাফের খরচ সেটা তো কমে গেল, এবং এই কারণে এখানে স্টকটা দেখতে পাচ্ছেন এই যে প্রি মার্কেট প্রায় 20% বেড়ে গেছে। তো আজকে এই আমেরিকান মার্কেটে এই কোম্পানিটা একটা খুবই ভালো পারফরমেন্স দেখাবে। আর এটা কিন্তু নর্মাল যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর জন্য চিন্তার ব্যাপার। এরপরে ইন্ডিয়ান মার্কেটের কিছু কোম্পানি যেগুলো আজকে ফোকাসে ছিল, এই রেডিংটন লিমিটেড, এখানে প্রায় 13% মুভ দেখা গেছে। এই কারণে মুভ দেখা গেছে, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সিইও টিম কুক, তিনি এই সপ্তাহটাকে একটা বিগ উইক বলে ঘোষণা করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে কি বলছেন, রিপোর্টস ফ্ল্যাগড হায়ার আইফোন ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে আরো বেশি পরিমাণে এই যে আইফোন সেটা ম্যানুফ্যাকচারিং করা হবে। আর এই রেডিংটন এরা কি করে থাকে, এরা এই যে আইফোন তার যে ডিস্ট্রিবিউটার সেই হিসেবে কাজ করে থাকে। এবং এই খবরে দেখতে পাচ্ছেন এই স্টকটাতে আজকে বড় পরিমাণে র্যালি এসেছে। তারপরের কোম্পানি তেজস নেটওয়ার্কস লিমিটেড, এটা মূলত গতকালের খবরটার কারণেই বেড়েছে। গতকালও 20% আবার সার্কিল লাগিয়েছিল, এবং দেখতে পাচ্ছেন এই দুদিনেই প্রায় 38 থেকে 40% বেড়ে গেছে। আর দেখুন এই যে মুভগুলো এগুলো কিন্তু ধরা যায় না। আপনি বা আমি কেউই আগে থেকে বলতে পারবো না যে কোম্পানি কখন বড় অর্ডার পাবে। কোম্পানি যখন ডিসক্লোজ করবে তখনই কিন্তু এই ইনভেস্টরদের কাছে খবর আসে। তো যে কোনো স্টক যদি আপনার ভালো লাগে অবশ্যই পোর্টফোলিওতে ধরে রাখুন। যখন এরকম খবর আসবে দেখতে পাচ্ছেন একদিন দুদিনেই কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে দেবে। গতকাল কি খবর এসেছিল, এই কোম্পানিটা এই 5G যে ম্যাসিভ মিমো কন্ট্রাক্ট সেটা পেয়েছে। বিভিন্ন শক্তিশালী যে অ্যান্টেনা হয় সেগুলো তৈরির জন্য অর্ডার পেয়েছে, যেগুলো 4G 5G এই টাওয়ারগুলোতে ব্যবহার হয়। তারপরে সান টিভি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন আজকের দিনে নিফটি মিডিয়া কিছুটা ভালো পারফর্ম করেছে, এটাই 5.58% বেড়েছে। তারপরে সারদা এনার্জি মিনারেলস এটা বেড়েছে 6.5%। এইখানে কি খবর ছিল, এইখানে দেখতে পাচ্ছেন এই সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল, যেখানে সুপ্রিম কোর্ট কি করেছে, এই সারদা এনার্জি এই কোম্পানির বিরুদ্ধে একটা অ্যাপিল হয়েছিল। তো সেই যে অ্যাপিল সেটাকে রিজেক্ট করেছে, মানে এই যে কোর্টের রায় সেটাই কোম্পানির ফেভারে এসেছে, এবং তারপরে স্টকে আজকে তেজি এলো। এছাড়াও এলএনটি টেকনোলজি 5.93% বেড়েছে। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, এইখানে বিশাল মেগামার্ট 7.5% ডাউন হয়েছে। কি কারণে ডাউন হয়েছে, এই কোম্পানিতে একটা বড় ব্লক ডিল হয়েছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্রায় 7,915 কোটি টাকার শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে, এবং অনেকগুলো ব্লক ডিল হয়েছে। আর কারা এই ব্লক ডিলে শেয়ার বিক্রি করেছে, দেখতে পাচ্ছেন এই সোর্সের মাধ্যমে যে রিপোর্টটা সামনে আসছে সেখানে এটুকুই সামনে আসছে, কোম্পানির একজন প্রমোটার রয়েছে এই সাম্মার্ট সার্ভিস এলএলপি, এবং কোন প্রাইসে এই ব্লক ডিল হয়েছে দেখতে পাচ্ছেন 115 টাকা পার পিসে এই যে ব্লক ডিল সেটা হয়েছে, এবং স্টকও দেখতে পাচ্ছেন সেই প্রাইসের কাছাকাছি চলে এসেছে। এর আগে ক্লোজ হয়েছিল 127-এ, আজকে 115-এর কাছাকাছি চলে এসেছে। এবং এই কোম্পানির প্রমোটার লাগাতার তাদের শেয়ার বিক্রি করেই চলেছে। এইখানে প্রমোটারে কারা রয়েছে দেখতে পাচ্ছেন এই সাম্মার্ট সার্ভিস এলএলপি, এদের নামই দেখা যাচ্ছে। এইখানে প্রমোটার এই ডিসেম্বর 24-এর পরে কিছু স্টেক বিক্রি করেছিল, এই 74% এনেছিল। তারপরে আবার প্রায় 20%-এর উপরে স্টেক বিক্রি করেছিল, 54%। তারপরে আবার কিছুটা বিক্রি করেছিল, এই 54.11% হয়েছিল। এইখানে দেখতে পাচ্ছেন 2% ছিল। তারপরে আবার এই ডিসেম্বর কোয়ার্টারে বিক্রি করেছিল 54%, এবং আজকের দিনেও কোম্পানির প্রমোটার কিন্তু তাদের স্টেক বিক্রি করেছে। এবং প্রায় কত পার্সেন্ট রিপোর্টের মাধ্যমে সামনে আসছে দেখতে পাচ্ছেন, প্রায় 14.2% ইকুইটির রিপোর্ট কিন্তু সামনে আসছে। যদি এই পরিমাণে শেয়ার বিক্রি হয় তাহলে এরপরে কোম্পানির প্রমোটারের কাছে যখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন তখন এই যে প্রমোটার হোল্ডিং এটা কিন্তু প্রায় 40% নেমে চলে আসবে। তারপরে কোরোমান্ডেল ইন্টারন্যাশনাল 4.79% পড়েছে। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এটা পড়েছে 5.38%। তবে গতকালে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এই কোম্পানির জন্য মতিলাল ওসওয়াল ভালো রেটিং দিয়েছিল, যেমনটা দেখতে পাচ্ছেন মতিলাল ওসওয়াল এরা কি বলেছিল, এই 1600 টার্গেট দিয়েছিল, এবং এই বুলিশ মনোভাব বজায় রেখেছে। তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি দেখতে পাচ্ছেন এই মতিলাল ওসওয়াল এরা কেনই বাই রেটিং দিয়েছিল, এই ভ্যালুয়েশন অ্যাট্রাকটিভ বলে এই মতিলাল ওসওয়াল মনে করছিল। এবং আজকের দিনে যে পড়েছে শুধুমাত্র এই ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এই কোম্পানিটা পড়েনি, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স সেক্টরে কাজ করা কোম্পানিগুলো পড়েছে, তার পেছনে কারণও রয়েছে। এরপরে যদি আরো কিছু টপ লুজার দেখি, বহু কোম্পানি পড়েছে, তার মধ্যে যদি 5-6টা দেখি, যেমন হোমফার্স্ট ফাইন্যান্স 7.65% ডাউন, তারপরে ফিনো পেমেন্ট ব্যাংক 7.11%, তারপরে অ্যাপেক্স প্রভিজন 7.27%, গো ফ্যাশন পড়েছে 4.95%, তারপরে টাটা কমিউনিকেশন 3.45%, রিলায়েন্স পাওয়ার 4%
5%-এর ওপরে। তারপরে জেকে টায়ার 5.68%, নবীন ফ্লোরিন 3.54% ডাউন। তারপরে সেঞ্চুরি প্লাইবোর্ড 3.34% এবং এই ফোর্স মোটরস এটাই 4.5%-এর কাছাকাছি পড়েছে। আর আজকের দিনে 4-5% পড়েছে এরকম শেয়ারের সংখ্যা অনেক রয়েছে। তারপরে একটা গোটা ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত কোম্পানি পড়ে গেছে। কোন ইনফ্রাস্ট্রাকচার? আমাদের এই শেয়ার মার্কেট ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো। যদি তার মধ্যে কিছু কোম্পানি দেখি, এই অ্যাঞ্জেল ওয়ান দেখতে পাচ্ছেন 5.5% ডাউন। তারপরে এই বিএসসি লিমিটেড 3.25%। তারপরে এই ক্যাম্পস এটা 4.88%। তারপরে এই সিডিএসএল এটাও 1.84% পড়েছে। কি খবরে পড়েছে? গতকালই এনএসসি সিইও তিনি যে এসটিটি নিয়ে রিমার্ক সামনে রেখেছেন যে এই এসটিটি বাড়াবার জন্য এপ্রিল মাসের পর থেকে এই কোম্পানিগুলোর অবস্থা আরো খারাপ হতে পারে, এই ট্রেডিং আরো কমে যেতে পারে। তো সেই খবরে এই কোম্পানিগুলো পড়েছে। যদিও এই খবরে এই অ্যাঞ্জেল ওয়ান, বিএসসি, ক্যাম্পস এগুলো পড়লেও এই সিডিএসএল এর পড়ার কথা নয়। কারণ এই সিডিএসএল এর কাজ কি? এই সিডিএসএল কোম্পানিটা মূলত ডিপোজিটারি হিসেবে কাজ করে থাকে। মানে ট্রেডিং সংক্রান্ত কোনো কাজ এই কোম্পানির কিন্তু নেই। মানে আপনি শেয়ার কিনে রেখে লং টার্ম হোল্ড করলেন, তখন কিন্তু এই কোম্পানির কাজ। তবুও দেখতে পাচ্ছেন পড়ছে। তো এই সময় যদি এই কোম্পানিটা আরো বেশি নিচে পান, তাহলে এটাকে অবশ্যই অ্যাকোয়ার করতে পারেন। এরপরে মাইক্রো ফাইন্যান্স সংক্রান্ত কোম্পানিগুলোতে বড় বড় পতন দেখা গেছে। তো চলুন আগে কারণটা দেখে নিই কি কারণে মাইক্রো ফাইন্যান্স সংক্রান্ত কোম্পানিগুলো পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিহার অ্যাসেম্বলি তারা কি করেছে, তারা একটা বিল পাস করেছে। কিসের জন্য বিল পাস করেছে? টু রেগুলেট মাইক্রো ফাইন্যান্স কজ। আগেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো কি করতো, শুধুমাত্র আরবিআই এর তরফ থেকে পারমিশন নিত এবং তারপরেই এরা বিভিন্ন ফাইন্যান্সিং করতে পারত। কিন্তু বর্তমানে এই রুলের মাধ্যমে কি হবে দেখতে পাচ্ছেন, এই স্টেট লেভেল যে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু জরুরি হয়ে গেল। মানে শুধুমাত্র আরবিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেলে হবে না, এই স্টেট লেভেলের রেজিস্ট্রেশনও কিন্তু লাগবে। মানে স্টেটের থেকেও অ্যাপ্রুভাল পেতে হবে। তো এই পারমিশন না পেলে কোনো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি এই বিহারে ফাইন্যান্সিং করতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা স্পেশাল কোর্ট এটাও গঠন করা হবে। মানে এই সংক্রান্ত কোনো যদি কেস হয় তাহলে সেগুলো স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হবে। এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলোতে কোনো রকম শুনানি কিন্তু হবে না। এবং কোনো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যদি স্টেটের রেজিস্ট্রেশন ছাড়া এই ফাইন্যান্সিং করে থাকে তাহলে সেটাকে এই ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হবে। এবং এই বিহার স্টেটে দেখতে পাচ্ছেন এই যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে তার একটা বড় প্রেজেন্স রয়েছে, প্রায় 57,712 কোটি টাকার। আর এই বিলের ফলে কি হচ্ছে, এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলোকে লোন দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রবলেমের মুখোমুখি হতে হবে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপ টু 2 ব্যাংকস বা কাস্টমার, মানে এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো সব থেকে বেশি দুখানা ব্যাংক বা কাস্টমারকে এই যে লোন সেটা দিতে পারবে। মানে একটা কাস্টমার একবারে কিন্তু মাত্র দুখানাই লোন পাবে, তার বেশি লোন এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে পাবে না। সেরকমই এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো এই লোন রিকভার করার জন্য যারা লোন নিচ্ছে তাদের উপর প্রেসারও তৈরি করতে পারবে না। আরো কিছু ডিটেলস আছে একটু দেখে নিই। যেমন দেখতে পাচ্ছেন এই স্টেট লেভেল ম্যান্ডেটরি যে রেজিস্ট্রেশন সেটা করতেই হবে। তারই সঙ্গে সঙ্গে এই লোন দিতে গেলে এই স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এদের তরফ থেকে যে পারমিশন সেটাও নিতে হবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে লেন্ডিং লিমিট এটাও বেঁধে দেওয়া হয়েছে। মানে একজন কাস্টমারকে দুটোর বেশি এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি লোন দিতে পারবে না। ধরুন আপনি একটা কোনো কোম্পানির থেকে লোন নিলেন, কোনো একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে, এরপরে আপনি আরো একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে এই লোন পেতে পারেন। কিন্তু সেই লোনগুলো সব না মিডলে তারপরে কিন্তু আপনি তৃতীয় কোনো এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে লোন পাবেন না। তারই সঙ্গে সঙ্গে এটাই পাবলিকদের জন্য কিছুটা ভালো হয়েছে, ইন্টারেস্ট রেট এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। তো যতটা আসল অ্যামাউন্ট থাকবে তার এই 100%, মানে আপনি ধরুন এই 1,000 টাকা লোন নিলেন, তো এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো সর্বোচ্চ এই 1,000 টাকা ইন্টারেস্ট হিসেবে নিতে পারবে। এর আগে এই কোম্পানিগুলো যেমন তেমন এই যে ইন্টারেস্ট সেটা নিতে পারতো, সেটা কিন্তু এই কোম্পানিগুলো আর করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে এই লোন মেটাবার জন্য ফোর্সও কিন্তু করতে পারবে না। তারপরে তো এই স্পেশাল কোর্টস এর ব্যাপারটা বলাই হয়েছে। এই প্রতিটা জেলাতে একটা করে স্পেশাল কোর্ট গঠন করা হবে। এবং এই কারণের জন্যই যদি দেখেন বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে বড় পতন দেখা গেছে। আর এই কোন কোম্পানিগুলো বিহারে সব থেকে বেশি মাইক্রো ফাইন্যান্সিং করে থাকে, যেমনটা দেখতে পাচ্ছেন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। তো কোম্পানির যত ব্যবসা রয়েছে তার মধ্যে 45-46% ব্যবসা এই বিহারেই রয়েছে। তারপরে ফিউশন ফাইন্যান্স এর ওই 17-19% ব্যবসা বিহারে রয়েছে। এল&টি ফাইন্যান্স এর ওই 17% ব্যবসা রয়েছে। তারপরে সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক এর ওই 9-13% বিজনেস রয়েছে। তারপরে স্পন্দনা স্ফূর্তি ফাইন্যান্সিয়াল এর রয়েছে 13%। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এর রয়েছে 11.11%। এবং এই যে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এরও দেখতে পাচ্ছেন 4.6% রয়েছে। এবং এই কারণে যদি কোম্পানিগুলো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে উৎকল স্মল ফাইন্যান্স ব্যাংক 6%-এর উপরে ডাউন হয়েছে। তারপরে এল&টি ফাইন্যান্স 6.55% পড়েছে। তারপরে ফিউশন ফাইন্যান্স এটাও এই 6.90%। তারপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এটা পড়েছে 5.38%। আর এই স্পন্দনা স্ফূর্তি ফাইন্যান্সিয়াল এটাও এই 2%-এর কাছাকাছি পড়েছে। আর ভিডিও শেষে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। এইখানে নিফটি ফিফটিতে যেমন দেখতে পাচ্ছেন 6টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 44টা কোম্পানি লালে বন্ধ হয়েছে। তো এই ইন্ডেক্স ওয়াইজও এই যে পড়া শেয়ারের সংখ্যা সেটা অনেকটাই বেশি। আর কোন কোন স্টকগুলো বাড়লো
এই ট্রেন্ড এটাই আজকে নিফটি ফিফটির টপ গেনার 1.35%। তারপরে বাকিগুলো সব 1%-এর থেকেও কম বেড়েছে। এই ইনফোসিস 0.1%, এই সেলটেক 0.62%, অ্যাপেলো হসপিটাল এটা প্রায় 0.5% এবং এই ইটার্নাল 0.41% বেড়েছে। আর এখানে পড়া শেয়ারের নাম কি কি রয়েছে, এই আদানি এন্টারপ্রাইজেস 2.68%, মারুতি 2.5%, ভারতী এয়ারটেল 2.47%, তারপরে গ্রাসিম প্রোজে 2.43% এবং এই সানফার্মা এটাও এই 2.40 পয়েন্ট, তারপরে এই সানফার্মা এটাও এই 2.40% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।